কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, ঠিক তখনই সবাইকে আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে দিয়ে আঞ্জুমা বেগম চুপচাপ মাথা নিচু করে 2 হাত মুঠো করে বাড়িয়ে দিলেন কনস্টেবলের দিকে। কোনো কথার প্রয়োজন ছিল না আর। তার সেই নীরব সমর্পণই যেন স্বীকার করে নিল অপরাধ, প্রতারণা এবং এক চিরস্থায়ী বিশ্বাসঘাতকতা। আঞ্জুমা বেগমের নীরব আত্মসমর্পণে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান উত্তেজিত হয়ে এগিয়ে এলো আরমানের কাছে। ভাইয়া, ভাইয়া, তোমরা কোথাও ভুল হচ্ছে। এটা এটা কিছুতেই হতে পারে না। আম্মু কেন এমন কাজ করবে? আরমান গম্ভীর গলায় বলল। সেটা তো তোর আম্মুই ভালো জানবে আয়ান। এতক্ষণে আঞ্জুমা বেগমের হাতে হাত করা পরানো হয়ে গেছে। উনি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশ্চুপ ভঙ্গিতে। আয়ান ওর আম্মুর কাছে গেল, ওর আম্মুর হাতের 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলল। ও আম্মু, তুমি কিছু বলছো না কেন? বলো না প্লিজ যে তুমি এমন কাজ করনি। আঞ্জুমা বেগমের অনুভূতিহীন গলায় বললেন, আমি এটা করেছি আয়ান। আঞ্জুমা বেগমের কথাটা শুনে আয়ান চমকে উঠে 2 পা পিছিয়ে গেল। অবাক চোখে তাকালো রাম্মুর দিকে। সামিরা ছুটে এলো আরমানের দিকে, 2 চোখ অশ্রুতে টইটম্বুর। না ভাইয়া, এটা হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। ছোট আম্মু এমন কাজ করতে পারে না। ছোট আম্মু তো ভাবি মনিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আরমান কিছু বলল না, শুধু ইশারা দিল আবিরের দিকে। আবির আগেই রুবিকে দিয়ে আরমানের ল্যাপটপ আনিয়ে রেখেছিল। সেটা নিয়েই আবির কিছু ঘাটাঘাটি করে একটা ফুটেজ বের করে চালিয়ে দিল, যেখানে দেখা যাচ্ছে আঞ্জুমা বেগম কিছু একটা মিশিয়ে দিচ্ছে দুধের সাথে। এই রকম অনেক ফুটেজ আছে একদিনের। রুবি কিছুটা আমতা আমতা করে বলল, আসলে ভাবিমণি প্রথমবার যখন অসুস্থ হয়ে পড়েছিল ওনার বাবা মা যাবার পর, তখন ওনাকে হসপিটাল থেকে আনার পর স্যার আমাকে অর্ডার দিয়েছিল ভাবিমণিকে যেন প্রতিদিন দুধ নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াই। ছোট আম্মুও জানতেন বিষয়টা। উনি প্রতিদিন দুধ গরম করে দিতে নামায়। আমি একদিন দেখেছিলাম ওই ওষুধটা মেশাতে। ছোট আম্মুকে জিজ্ঞেস করলে উনি বলে এই ওষুধ নাকি ডক্টর দিয়েছে ভাবিমণিকে খাওয়ানোর জন্য। বাড়ির সবাই মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আরমানের বিয়ে উপলক্ষে আসা ওদের কাছের আত্মীয়গুলো এখনো রয়ে গেছে। সবার জানা মতে এই বাড়ির মধ্যে ছোট আম্মুই সব থেকে বেশি মায়াকে ভালোবাসতো, আর উনি এমন ক্ষতি করলেন মায়ার, সেটা বিশ্বাসই করা যায় না। একজন অফিসার বললেন, ওনার রুমটা একটু সার্চ করতাম, নিশ্চয়ই ও ড্রাগস ওনার রুমেই পাওয়া যাবে। কিছুজন সায় জানালো অফিসারের কথায়। আবির পুলিশ অফিসারগুলোকে নিয়ে গেল আঞ্জুমা বেগমের রুমে। পিছু পিছু বাড়ির মানুষগুলোও গেল কৌতূহল দমাতে না পেরে। আর সার্চ করতেই সেই ড্রাগস পাওয়া গেল আঞ্জুমা বেগমের বেডের পাশে রাখা টেবিলের ড্রয়ারে। মিসেস সাবিনা বেগমের চোখেও পানি চলে আসলো। যেই দিন থেকে তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস সেই দিন থেকে তোকে নিজের বোনের চোখে দেখেছি। এত কিছুর পরও বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজ করেছিস। প্লিজ সত্যিটা বল বোন আমার, কেন করলি এমন? আঞ্জুমা বেগম মুখ তুলে তাকালেন সাবিনা বেগমের দিকে। মুখে নেই কোনো অনুতাপের ছাপ। বললেন, মায়া, যাকে আমরা আরমানের বিয়ের আগে চিনতামও না, সে মায়া নামের বাবা এই শাহরিয়া পরিবারের সমস্ত সম্পত্তি ভাগ দিয়ে গেছে। ঠিক যতটা ভাগ আরমান, আয়ান, সামিরা পাবে, ঠিক ততটাও মায়াও পাবে। মারা যাওয়ার আগে এই উইল করে গেছেন উনি। তাহলে আমার ছেলের হবু বউ কি দোষ করলো? তার নামে কোনো সম্পত্তির ভাগ দেওয়া হলো না কেন? উইলে এটাও উল্লেখ আছে আরমান যদি মায়াকে ডিভোর্স দেয় তাহলে আরমান এই বাড়ির সম্পত্তির কোনো ভাগ পাবে না। আর হ্যাঁ, আমি জানতাম মায়াই সেই মেয়ে যাকে আরমান পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাই চেয়েছি মায়া সব কিছু ভুলে যাক, আরমান যেন মায়াকে কখনোই না পায়। সব কিছু আমি করেছি, হ্যাঁ সব কিছুই আমি করেছি। নিজের স্বার্থের জন্য এই সব কিছুই করেছি আমি। আরমান এই সম্পত্তির ভাগ না পেলে পুরো সম্পত্তি হবে আমার ছেলের। আর আমি চেয়েছিলাম মায়ার সাথে আয়ানের বিয়ে দিতে। কথাগুলো বলে শেষ করতেই আয়মানের বাবা মানোয়ার সাহেব সজোরে একটা থাপ্পড় মারলেন মিসেস আঞ্জুমা বেগমের গালে। তবুও উনি নির্জীব পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আঞ্জুমা বেগমের কথাগুলো ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষের কানে ঝংকার তুলল যেন। সামনের মানুষটি যেন আঞ্জুমা বেগমের নয়, ওনার রূপে থাকা অন্য কেউ। সাবিনা বেগম ধপ করে বসে পড়লেন সোফায়, চোখে মুখে এখনো বিস্ময়। আর আয়ান, সে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মানোয়ার সাহেব বলে, জীবনে এই প্রথমবার
তোমার গায়ে আঘাত দিলাম, বিশ্বাস করো একটুও খারাপ লাগছে না। তুমি এতটা স্বার্থপর কবে হলে আঞ্জুমা? তুমি তো এমন ছিলে না। আরমানের ফুপি বলে উঠল, সত্যি ভাবি, তোমার মনে এই ছিল? এখনো বিশ্বাস করতে পারছি না। ছি, তোমার মন মানসিকতা যে এতটা নিচু কখনো ভাবতেও পারিনি। আর এই তো উইল করা আছে, এখনো সম্পত্তি ভাগ হয়ে যায়নি। বললেই পারতে যে তোমার আয়ানের বইয়ের নামেও ভাগ লাগবে, তাহলেই তো হয়ে যেত। আরমানের দূর সম্পর্কের এক চাচি বলে উঠল, আরে আনোরা, তুমি বুঝতে পারছো না? ভাবি তো নিজের মুখেই বলল, উনি তো আরমানকে নিঃসর্ব করতে চেয়েছিল। ভাবি তো চেয়েছিল আরমান আর মায়াকে আলাদা করতে। এতে আরমানের এই বাড়ির সমস্ত সম্পত্তি থেকে অধিকার উঠে যাবে। আনোরা আরমানের ফুপির নাম। আনোয়ার আর মানোয়ার শাহরিয়ারের মেজ বোন আনোরা শাহরিয়ার। এভাবে অনেকেই অনেক কিছু বলে আঞ্জুমা বেগমের কথা শোনাতে লাগলেন, কিন্তু উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ওনার মুখে না আছে অনুশোচনের ছাপ আর না আছে কষ্টের ছাপ। একজন অফিসার বলে উঠলেন, মিস্টার শাহরিয়ার, অনুমতি দিলে আমরা ওনাকে নিয়ে যেতাম, আমাদের দেরি হচ্ছে। কেউ কিছু বলার আগেই আনোয়ার সাহেব বলে উঠলেন, নিয়ে যান প্লিজ, তাড়াতাড়ি এখান থেকে ওকে নিয়ে যান। সহ্য হচ্ছে না আর, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যান, আর চেষ্টা করবেন যেন অনেক কঠিন শাস্তি হয়। ওনার কণ্ঠে ছিল এক অজানা কষ্ট। মুখে রাগ থাকলেও চোখে ছিল পানি। আর সেই পানি আড়াল করতে উনি আর এখানে দাঁড়ালেন না, নিজের ঘরে চলে গেলেন। অফিসার তাকালো আরমানের দিকে। আরমান তার চোখের ভাষায় অনুমতি দিল। অফিসারও মেয়ে কনস্টেবলটিকে আদেশ দিলেন আঞ্জুমা বেগমকে নিয়ে যাওয়ার জন্য। কনস্টেবলটি ওনার এক হাত ধরে এগিয়ে গেল। উনিও কনস্টেবলটির সাথে পা মিলিয়ে এগিয়ে গেলেন নির্দ্বিধায়। এরপর বাড়ির মেইন দরজাটার কাছে গিয়ে উনি হঠাৎই থেমে গেলেন। পেছনে ঘাড় ঘুরিয়ে একবার পুরো বাড়ি এবং বাড়ির মানুষগুলোকে দেখে নিলেন। কেউ অসহায় চোখে তাকিয়ে, তো কেউ ঘৃণার চোখে। এতক্ষণ ওনার দুই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই চোখের পানি লোকাতে উনি তাড়াহুড়ো করে সামনে ফিরে হাঁটা ধরলেন। আবির আরমানের হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল লিফটের দিকে। শাহরিয়ার ম্যানশনের লিফটের ব্যবস্থাও আছে, তাই আরমানের কোনো অসুবিধা হবে না ওপরে নিজের রুমে যেতে। আবির আরমানকে নিয়ে দোতলায় একটা রুমের সামনে দাঁড়ালো। রুমের দরজাটা হালকা ভেড়ানো ছিল। রুবি সেটা ধীরে ধীরে খুলল নিঃশব্দে, আর আবির আরমানকে নিয়ে প্রবেশ করলো সেই রুমে। আর সামনের দৃশ্য দেখে আরমানের বুকের ভেতরটা মুচড়ে উঠল। মনে হচ্ছে ওর হৃদয়ে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছে ওর হৃদয়। মায়া শুয়ে আছে ফ্লোরে, হাত পা গুটিয়ে, চুলগুলো এলোমেলো, পরনের জামাটা কিছু জায়গা ছেঁড়া, শরীরের কিছু জায়গায় আঘাতের দাগ। আরমানের মাথা ঘুরে উঠল যেন মায়ার অবস্থা দেখে। আরমান কাঁপা কাঁপা গলায় বলল, আমার মায়ের এই অবস্থা কেন? তোর ওর খেয়াল রাখিস নি? আগে তো বলেছিস তোর আমার মায়াবতীর শরীরে। শেষের কথাটা রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো আরমান। তৎক্ষণাৎ সামিরা বলে উঠল, না ভাইয়া, তোমার বুঝতে ভুল হচ্ছে। মাঝে মাঝে ভাবি মনে চিৎকার করে, নিজেকে নিজেই আঘাত করে। আর আজ সকালে আমি আর রুবি আপু ভাবিমণির জামাটাও পাল্টে দিয়েছিলাম। ভাবিমণি নিজেই আবার জামাটা ছিঁড়েছে, আর আমরা ভাবিমণিকে বিছানাতেই শুয়ে দিয়ে গিয়েছিলাম। সবার গলার আওয়াজে মায়া চমকে উঠল। ধরফর করে উঠে বসে দেয়ালের এক কোণে গিয়ে লেগে গেল, মুখ লুকানো হাঁটুর ভাঁজে। এই দৃশ্য দেখে আরমানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর মায়াবতী ওকে দেখে ভয় পাচ্ছে। এটা ওর একদমই সহ্য হচ্ছে না। মায়া ভয়ে ভয়ে মুখ তুলে একবার করে সবার দিকে তাকাচ্ছে, তারপর আবারও মুখ লুকাচ্ছে। আরমান নিজেই ওর হুইল চেয়ারের চাকাটা এক হাত দিয়ে ঘুরিয়ে এগিয়ে গেল মায়ের কাছে। তারপর ওর কাঁপা কাঁপা হাতটা রাখলো মায়ের মাথার উপর, আর সাথে সাথে মায়া আরমানের হাতটা ঝটকা দিয়ে ফেলে দিল। আরমান নিচু কণ্ঠে অস্ফুট স্বরে উচ্চারণ করলো, মায়াবতী। আরমানের কথাটা হয়তো মায়ার কানেই গেল। ও আরমানের দিকে মুখ তুলে তাকালো। মায়াও বিড়বিড় করে উচ্চারণ করলো, মায়াবতী। আরমান অবাক হলো। ওর উচ্চারণ করা শব্দ মায়াও উচ্চারণ করলো। এটা শুনে সামিরা এগিয়ে এলো ওদের দিকে, বলল, ভাবিমণি মাঝে মাঝে একদম একটা অস্বাভাবিক মানুষের মতো আচরণ করে, আবার হঠাৎ করে ভীষণ অস্বাভাবিক আচরণ করে। নিজের চুল 2 হাতে খামচে ধরে, নিজেকে আঘাত করে, কিন্তু কখনো অন্য কাউকে আঘাত করে না। স্বাভাবিক আচরণ করার পর আবার সেই ঘটনাগুলো ভুলেও যায়, মনে রাখতে পারি না কিছু। আরমান তাকালো আবিরের দিকে। আবির বুঝে গেল আরমানের মনের কথা। আবির বলল, ডক্টর ক্যামিলিয়া দিশুদা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। অনেক কষ্টে রাজি করিয়েছি ওনাকে। উনি স্পেশালি মায়ের জন্যই এই দেশে আসছেন।
নিজের সমস্ত শিডিউল চেঞ্জ করে। মিসেস সাবিনা বেগম এগিয়ে এলেন মায়ার দিকে। উনি মায়ের গায়ে থাকা ওড়নাটা নিয়ে ভালো করে জড়িয়ে দিলেন, তারপর বললেন, আম্মু ওঠো চলো। মায়া ফ্যালফ্যাল চোখে চাইলো ওনার দিকে, বোকার মতো তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কোথায় যাব? ওয়াশরুমে আম্মু, জামাটা পাল্টাতে হবে তো, দেখো এগুলো ছিঁড়ে গেছে। মায়া আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কিভাবে ছিল? সাবিনা বেগম মিথ্যা রাগ দেখিয়ে পাশে থাকা সামিরাকে মারতে মারতে বলল, এই যে এই দুষ্ট মেয়েটাই ছিঁড়ে দিয়েছে। সামিরাও ওর মমের সাথে সায় দিয়ে মিথ্যা অভিনয় করলো। আহ মম, লাগছে তো, উফ ব্যথা পাচ্ছি আমি। মায়া সামিরাকে মারতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল। হ্যাঁ ও দুষ্ট, আম্মুও দুষ্ট। সাবিনা বেগম থমকে গেলেন মায়ের মুখে আম্মু ডাক শুনে। সেই সাথে রুমে থাকা সবাই অবাক হলো। সবাই মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর মায়া সে তো নিজের মনেই হেসে যাচ্ছে। তুমি আমায় আম্মু ডাকলে মায়া? না, মায়া যেন ওনার কথা শুনতেই পেল না। মায়া তো নিজের দুনিয়ায় ব্যস্ত। এদিকে সাবিনা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, উনি কতই না খারাপ ব্যবহার করেছিলেন এই মেয়েটার সাথে, আর মায়া সব মুখ বুঝে সহ্য করেছে। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, অনেকবার মাফ চেয়েছে মায়ের থেকে, কিন্তু উনি হয়তো ক্ষমার অযোগ্য। তাই তো ভাগ্যের এই নিষ্ঠুর খেলায় মায়া বোঝেইনি মাফ চাওয়া, মাফ করা এগুলো কাকে বলে। সৃষ্টিকর্তা ওদের মা ছেলেকে মায়ের থেকে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিল না। মায়া এখন এক অবুঝ বাচ্চার মতো, আর এই মেয়েটার হচ্ছে আরমানের প্রাণ ভোমরা। হঠাৎ করেই পাল্টে গেছে সাবিনা বেগম। সবাই ওনার এমন পরিবর্তনে ভীষণ অবাক, সেই সাথে খুশিও। মায়ের সাথে উনি এখন আর নিজের মেয়ের মতোই ব্যবহার করে। এই 2 দিন উনি নিজ দায়িত্বে মায়ের সমস্ত খেয়াল রেখেছে। মায়ের 2 হাত ধরে চোখের পানি ফেলে অনেকবার ক্ষমা চেয়েছে ওর থেকে নিজের করা ভুলগুলোর জন্য। কিন্তু অবুঝ মায়া কিচ্ছু বোঝেনি, শুধু ফ্যালফ্যাল চোখে চেয়ে থেকেছে ওনার দিকে। সাবিনা বেগম নিজের চোখের পানি মুছে বললেন, আবির যাও, আরমানকে ওর রুমে নিয়ে যাও, ওকে ফ্রেশ হতে সাহায্য করো। আমি মায়াকে ফ্রেশ করিয়ে দিই, তারপর দুজনকেই খেতে দেবো। আর আরমানের জন্য রাখা নার্সও চলে আসবে এতক্ষণে। আরমান বিরক্ত গলায় বলল, নো মম, আমার কোনো নার্স লাগবে না। আবির আছে, রুবি আছে, তোমরা তো সবাই আছো। আমার এমনিতে ভালো লাগে না নিজের রুমে অন্য কারো উপস্থিতি। সাবিনা বেগম বললেন, কিন্তু আব্বু তোমাকে তো বুঝতে হবে, তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, তুমি অসুস্থ। আরমান বিরক্ত গলায় বলল, তবুও মম, আমার কোনো নার্স লাগবে না। আবির, আমি যেন ওই নার্স টার্স আমার রুমে না দেখি। হঠাৎ করে মায়া নিজেকে সাবিনা বেগমের পিছনে লুকিয়ে নিল, তারপর উকি দিয়ে তাকালো আরমানের দিকে। সবাই বুঝলো মায়া হয়তো আরমানকে দেখে ভয় পাচ্ছে। মিসেস সাবিনা বেগম মায়াকে ধরে বলল, চলো আম্মু। মিসেস সাবিনা বেগম মায়াকে নিয়ে এগিয়ে গেলেন ওয়াশরুমের দিকে। মায়া যেতে যেতে একবার করে ভয় ভয় তাকাচ্ছে আরমানের দিকে। তা দেখে আরমানের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু হাসিটা খুশির ছিল না, ছিল দুঃখে কষ্টে ভরা। সময়টা সন্ধ্যার দিকে। আরমান ওর রুমের ব্যালকনিতে বসে আছে। ব্যালকনিটা অন্ধকারে আবৃত, ঠিক যেমন আরমানের জীবনটা। পাশের রুম থেকে মায়ার আর্তনাদ ভেসে আসছে, পাগলের মতো চিৎকার করছে মায়া। সামিরা, রুবি, সাবিনা বেগম সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার। আরমান আজ সব কিছু পেয়েও হারালো যেন। আরমানের চোখে অশ্রু। হ্যাঁ, এই শক্তপোক্ত গম্ভীর কাঠখোট্টা মানুষটির চোখে এখন যখন তখন ভিজে ওঠে। কিছুতেই বাদ মানতে চায় না। নিজের এই পরিবর্তনে তাচ্ছিল্য হাসে আরমান নিজের উপরে। মনে পড়ে যায় সে আগে মায়ার সাথে করা খারাপ ব্যবহারগুলো, ওকে দেওয়া কষ্টগুলো। কিন্তু ওই বা কি করবে? ও যে নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় জানতো না। শুধু মনে হতো মায়া ওপর শুধু ওর অধিকার, আর তাই তো সব সময় শুধু মায়ার ওপরে জোর খাটাতো। ডক্টর ক্যামেলিয়া ডিসৌজা, একজন বিখ্যাত নিউরোলজিস্ট, উনি এসে মায়ার চেক আপ করে গেছে, অনেকগুলো টেস্ট করতে দিয়েছে। কাল মায়াকে নিয়ে যাওয়া হবে টেস্টের জন্য। মায়ের এই আর্তনাদের কারণ ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর সেটাও সহ্য করতে না পেরে নিজেই নিজেকে আঘাত করছে, পাগলের মতো ব্যবহার করছে মায়ার রুমে। মায়া ওর মাথার 2 পাশে চুল খামচে ধরে চিৎকার করছে, মাঝে ছুটে যাচ্ছে দেয়ালের কাছে মাথা ঠোকার জন্য। সামিরা, রুবি ছুটে গিয়ে মায়াকে আটকাচ্ছে। মায়া ওদিকে
ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। মায়ার গলা থেকে বেরিয়ে আসছে কষ্টে ভরা এক আর্তনাদ। সাবিনা বেগম, সামিরা, রুবি সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার, কিন্তু কেউ কিছুতেই শান্ত করতে পারছে না মায়াকে। আরমান নিজের রুমের ব্যালকনিতে বসে শুনতে পাচ্ছে মায়ের এই কষ্টে ভরা আর্তনাদ। মায়ের প্রতিটা চিৎকার যেন আরমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। হঠাৎ মায়ের চিৎকার থেমে গেল, ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ও রুমে একটা গানের আওয়াজ ভেসে আসছে খোলা ব্যালকনি হয়ে। এক ব্যর্থ প্রেমিকের মনের হাহাকার, যেন গানের মধ্যে নিজের কষ্ট প্রকাশ করতে চাইছে। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমার ক্লান্তহীন, তুমি ছিলে আমার কল্পনা, সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। মায়া হঠাৎ পাগলের মতো পুরো রুমেই ছুটে বেড়াচ্ছে, যেন খুঁজে বেড়াচ্ছে আওয়াজটা কোথা থেকে আসছে। সামিরা ওর কাঁধে হাত রাখলো, মায়া থেমে গেল। এরপর সামিরা মায়ার হাত ধরে টেনে নিয়ে গেল আরমানের রুমে। তারপর ব্যালকনির কাছে গিয়ে ওর হাতটা ছেড়ে দিল। মায়া এখন স্পষ্ট শুনতে পাচ্ছে সেই গানের আওয়াজ। আরমান খালি গলায় গাইছে সেই গান। ব্যালকনির হালকা ট্রিম লাইটটা জ্বালিয়ে দিল সামিরা, আর সেই আলোতেই মায়া দেখতে পাচ্ছে আরমান শুয়ে আধা শোয়া হয়ে শুয়ে আছে কাউচে, ভাঙা পাটা মেলে দিয়ে। মায়া ধীরে পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। তারপর একদম আরমানের গা ঘেঁষে বসে পড়ল ফ্লোরে কুকড়ে হয়ে। কিন্তু আরমান ওর ভালো হাতে দিয়ে মায়াকে উঠালো গাইতে গাইতে। তারপর নিজে ভালো পায়ের উরুর ওপর বসিয়ে নিল মায়াকে। ওই পাটা না ভাঙলেও আঘাত লেগেছে, তাই কিছুটা ব্যথা অনুভব করলো, কিন্তু এই ব্যথায় ওর কিচ্ছু যায় আসে না। ও মায়াকে নিজের কোলে বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে মায়াকে নিজের বুকে চেপে ধরে হিলিয়ে শুয়ে পড়ল কাউচের ওপর। মায়া আদুরে বিড়াল ছানার মতো আরমানের বুকে লেপ্টে রইল। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, আকুল দরিয়ার মাঝে কুল নাই রে। আরমানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মায়ার মাথায় ঠোঁট ছুঁয়ে স্নেহের পরশ দিল। মায়া ঘুমিয়ে পড়েছে। একটা অবোধ শিশুর ন্যায় আরমানের বুকের সাথে লিপ্টে শুয়ে আছে। আরমানের চোখে পানি থাকলেও হৃদয়ে প্রশান্তি। মায়ের শরীরের পুরো ভর এখন আরমানের ওপর। আরমানের আঘাতে ভর্তি শরীরে কষ্ট হলেও আরমানের কাছে এই কষ্টই যেন সুখের। দূর থেকে এই দৃশ্য দেখলেন সাবিনা বেগম ও সামিরা। ওদের চোখেও পানি। সামিরা জড়িয়ে ধরল ওর মাকে। সাবিনা বেগমও মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজের চোখের পানি মুছে নিলেন। তারপর মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন মা মেয়ে। কেটে গেছে বেশ কিছুদিন। মায়ার চিকিৎসা শুরু হয়েছে পুরো দমে। অন্যদিকে আরমানও চিকিৎসাধীন, তবে ভিন্নতর যন্ত্রণায়। মায়াকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন টেস্টের জন্য। আরমানও গিয়েছিল সঙ্গে, চুপচাপ নিঃশব্দে কিছু পা দূরে দাঁড়িয়ে। এখন আরমান মায়াকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না, সব সময় নীরব পাহারায় থাকে, কিন্তু দূর থেকে, কারণ মায়া তাকে দেখে মাঝে মধ্যে অজানা আতঙ্কে কেঁপে ওঠে। আর এই অকারণে ভয়, এই চোখের ভাষাহীন আতঙ্ক যেন আরমানের সমস্ত হৃদয় ছিঁড়ে ফেলে। নিজেকে ওর কাছে অপরাধীর মতো মনে হয়, একটি পরাজিত সৈনিক যে নিজের ভালোবাসার মানুষটিকেই নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে। আর সেই হারানোর তালিকায় যোগ হয়েছে আরও একটি ক্ষত, নিজের প্রথম সন্তানকে হারানোর মর্মান্তিক যন্ত্রণা, যা একা একাই বহন করে যাচ্ছে সে নিঃশব্দে নিঃসঙ্গভাবে। মায়া তো জানেই না সে আর মা হতে চলেছিল। মায়া যেন এখন এক অবোধ শিশুর রূপ নিয়েছে। কোনো কথা মনে থাকে না তার। পরিচিত মুখগুলো যেন অচেনা ধোঁয়াশায় ঢেকে যায় হঠাৎ করে। আজ যা ঘটেছে কাল সকলেই তা মুছে যায় তার স্মৃতি থেকে। আচরণেও এসেছে ভয়াবহ পরিবর্তন। হঠাৎ রেগে যাওয়া, অকারণে জেদ করা, নিজের আবেগ সামলাতে না পারা। ডাক্তার ক্যামেলিয়া ডিসোজা সমস্ত রিপোর্ট দেখে শান্তভাবে জানিয়েছেন ভয়ের কিছু নেই, মস্তিষ্কে এক ধরনের চাপ ও ব্যথা থেকে এই অস্বাভাবিক আচরণ হচ্ছে।
কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে মায়া নতুন স্মৃতি রাখতে পারবে, পুরনো কিছুই আর মনে পড়ার কোনো সম্ভাবনা নেই। ওর মধ্যে এখন যে পরিবর্তন দেখা দিচ্ছে তা স্বাভাবিক, সাময়িক। ঠিক মতো মেডিসিন নিলে সময়ের সাথে সাথে মাথার ব্যথাও কমে যাবে। এই সামান্য আশ্বাসে আরমান যেন একটু প্রশান্তি খোঁজে, কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা এক বিষাদ মায়া তাকে ভুলে গেছে। তার মায়াবতী যে একদিন নীরবে নিঃশব্দে গভীর ভালোবেসেছিল আরমানকে, আজ আর কিছুই মনে রাখে না। বিয়ে, স্বামী স্ত্রী সম্পর্ক সব যেন ঘেঁষে গেছে। আরমান জানে মায়া কখনোই আর সেগুলো মনে রাখতে পারবে না। ডাক্তার একথাও স্পষ্ট করে দিয়েছেন, মায়াকে কোনোভাবে পুরনো কথা মনে করাতে চেষ্টা করা যাবে না, এতে ক্ষতি হবে ওর মানসিক অবস্থার। এখন মায়ার মতো করে, ওর ইচ্ছার মতো করেই চলতে দিতে হবে। সে এখন যতই রাগ করুক, যতই জেদ করুক, তা মেনে নিতে হবে শান্তভাবে। কোনো ধরনের বিরূপ আচরণ মস্তিষ্কে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। এখন মায়াকে সত্যি একটি শিশুর মতো করেই যত্ন নিতে হবে। আরমান তাই পিছু হাঁটছে, মায়ের সামনে আর যায় না, শুধু দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকে। ছেড়ে দিয়েছে তাকে তার মতো, কিন্তু ভালোবাসাটা ছাড়তে পারেনি। চোখের আড়ালে হলেও আরমান নজর রাখে মায়ার। তাকে তো কোথাও ছেড়ে যাওয়া যায় না। মায়া ঘুমিয়ে পড়লে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ওর মাথার কাছে, পলকহীন চোখে চেয়ে থাকে মায়ার স্নিগ্ধ সরল মুখটার দিকে। মায়া প্রচণ্ড বিরক্ত হয়ে বসে আছে খাটের উপর, কিছুই ভালো লাগছে না। সব সময় কেউ না কেউ ওর সাথে থাকে, গল্প করে, ওরা গেমও খেলে, কি যেন নাম ওদের, যা আবারও ভুলে গেছে। আর এই জন্য প্রচণ্ড বিরক্ত লাগছে নিজের ওপরে। মায়া বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে এগিয়ে গেল ব্যালকনির দিকে। নজর পড়ল সুন্দর সুন্দর বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা বাগানটার ওপর, আর বাগান থাকা ফুলে ঘেরা দোলনাটার ওপর। ইচ্ছে করলো এক ছুটে ওখানে চলে যেতে, কিন্তু ও নিরুপায়। ঘরের দরজা বন্ধ করা, আর ও তো জানেই না ওখানে কোন দিকে দিয়ে যাবে। হ্যাঁ, যাওয়া যেত যদি এই ব্যালকনিতে রেলিং দিয়ে ঘেরা না থাকতো, তাহলে এখান দিয়ে এক লাফ দিয়ে নিচে পৌঁছে যেত ও। কিন্তু বোকা মায়া কি আর বোঝে? যদিও এখন থেকে লাফ দেয়, তাহলে ওর হাত পাগুলো আর আস্ত থাকবে না। এখন ওর এই রেলিংগুলোর ওপরেও প্রচণ্ড বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ভেঙে ফেলতে। অবশ মায়া হাত দিয়ে রেলিংগুলোকে টানাটানি শুরু করলো, কিন্তু কিছুতেই ছাড়ছে না এগুলো। রাগে দুঃখে হাত মুঠো করে জোরে ঘুষি মারলো ওর রেলিংয়ের ওপর, আর সাথে সাথে প্রচণ্ড ব্যথা পেল। চামড়া ছিলে গিয়ে রক্ত বেরিয়ে এলো, ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তখনও শোনা গেল সামিরার বিচলিত গলার আওয়াজ, এ কি ভাবিমণি, নিজেকে ব্যথা দিচ্ছ কেন? দেখি দেখি, হাতটা দেখি। বলেই সামিরা ছুটে এসে মায়ের হাতটা টেনে নিয়ে দেখতে লাগলো। অনেকটা কেটে গেছে তো, ভাইয়া দেখলে আমায় আস্ত রাখবে না। মায়া কান্না ভুলে তাকালো সামিরার দিকে, বোকা বোকা গলায় প্রশ্ন করলো, কোন ভাইয়া? আর কিসের ভাবিমণি? তুমি আমাকে ভাবিমণি বলে কেন ডাকো? আর ভাবিমণি কাকে বলে? মায়ার এতগুলো প্রশ্নে সামিরা ভাবাচাকা খেয়ে গেল। কোনটার কি উত্তর দেবে বুঝতেই পারলো না। এদিকে ডক্টর মানা করেছে আগের কোনো কিছু মায়াকে জানানো যাবে না, তাহলে এখন কি উত্তর দেবেও? সামিরা বোকা বোকা হেসে বলল, কোন ভাইয়া বলতে? আমার আমার বড় ভাইয়া। আর ভাবিমণি ডাকি কারণ তুমি আমার ভাবিমণি হও, আর ভাবিমণি আমার ভাইয়ার বউকে বলে। মায়া গভীর ভাবনায় ডুবে গেল যেন। ভাইয়ার বউ? বউ কাকে বলে? বিয়ে হলে মেয়েরা বউ হয়ে যায়। বিয়ে? কিন্তু সেটা আবার কি? উফ ভাবিমণি, তুমি এত প্রশ্ন করো, তোমার প্রশ্ন শেষই হয় না। অনেক হয়েছে প্রশ্ন উত্তর, এখন চলো, হাতে ওষুধ লাগাতে হবে। তোমার খাওয়ার টাইম হয়ে গেছে খেতে, এখন এরপর মেডিসিন খেতে হবে। আবার নিয়ে এসেছি। কথাগুলো বলেই সামিরা মায়াকে টানতে টানতে ব্যালকনি থেকে রুমে নিয়ে আসলো। মায়া যেতে যেতে বিরক্ত গলায় বলল, কিন্তু আমি তো তোমার বলা একটা কথাও বুঝতে পারলাম না। সামিরা বলল, ওই কথাগুলো পরে বুঝবি, এখন খাবি, চলো। মায়া বিরক্তি মাখা কণ্ঠে বলল, কিন্তু আমার খাবার আর ওই তেতো মেডিসিনগুলো খেতে একদম ভালো লাগে না। ভালো লাগে না বলতে হবে না, তোমার শরীর এখন ভীষণ উইক, আর এত পাওয়ারের মেডিসিন খাওয়া না খেলে সহ্য করবে কিভাবে?
মেডিসিন খাওয়ার দরকার নেই, তাহলে সহ্য করতে হবে না, আর না তো খাবার খাওয়ারও দরকার পড়বে। এগুলো কোনো কথা হলো আম্মু? তুমি এখন অসুস্থ, খাবার বা মেডিসিন কোনোটাই মিস দেওয়া যাবে না এখন। মিসেস সাবিনা বেগম কথাগুলো বলতে বলতে রুমে প্রবেশ করলেন। মায়া তাকালো ওনার দিকে, এরপর সামিরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ওটা আম্মু তাই না? আমি না বারবার সব কিছু ভুলে যাই। সামিরা অসহায় ভঙ্গিতে মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস সাবিনা বেগম ওদের কাছে এগিয়ে এসে বললেন, সামিরা, কই আমার আম্মুর খাবারটা দাও দেখি, আমি নিজে হাতে আমার আম্মুটাকে খাইয়ে দেবো। ওই তো মম, টেবিলে রাখা আছে খাবারটা, আমি একটু আগেই নিয়ে আসলাম। আর দেখো ভাবিমণির হাতটাও কেটে গেছে, তুমি খাইয়ে দাও, আমি হাতে মেডিসিন লাগিয়ে দিই। মিসেস সাবিনা বেগম আতঙ্কিত গলায় বললেন, সে কি আম্মু, হাত কিভাবে কাটলো? সামিরা অসহায় গলায় বলল, ভাবিমণি আবার নিজেকে আঘাত করেছিল এই বেলকনি রেলিংয়ে। মিসেস সাবিনা বেগমও অসহায় চোখে তাকালো। আবার এমন কেন করছিল আম্মু? মায়া মাথা নিচু করে মিনমিন করে বোকা বোকা গলায় বলল, আমি ওখানে যেতে চাই, কিন্তু আমি জানি না তো কোন দিক দিয়ে যাব, তাই ওগুলো খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারলামই না। খুলতে পারলে লাফ দিয়ে চলে যেতাম। মায়ের এমন কথায় সামিরা, সাবিনা বেগম সহ বাইরে দরজার কাছে পর্দার আড়ালে থাকা আরও এক ব্যক্তি আঁতকে উঠল। এই মেয়ের ধারণা আছে ও কি বলছে? দুতলা ওপর থেকে লাফ দিলে বাগানে যাবে, এটা কোনো কথা? তাহলে এই মেয়েকে কি ওরা আজ আর জ্যান্ত অবস্থায় ফিরে পাবে? ভাগ্যিস ব্যালকনিতে রেলিং দেওয়া ছিল, না হলে নিশ্চিত এই মেয়ে আজ কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে ছাড়তো। মিসেস সাবিনা বেগম বললেন, তুমি বাগানে যেতে চাও সেটা বললেই তো নিয়ে যাব আমরা, এর জন্য বারান্দার রেলিং ভেঙে লাফ দিতে হবে? খবরদার কোনোদিন এমন ভাবনা মাথায় এনো না আম্মু, তুমি যদি অত দূর থেকে লাফ দাও তাহলে তো হাতে পায়ে ব্যথা হবে। মায়া কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু আমার যে ওইখানে যেতে ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা চলো, আগে খেয়ে নাও, তারপর নিয়ে যাব তোমায়। খেতেই হবে? খেতেই হবে, কোনো বাহানা নয়, চলো। বলেই সাবিনা বেগম মায়াকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। এরপর খাওয়াতে শুরু করলো, আর একদিক দিয়ে সামিরা মায়ার হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। মায়া ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও 2 লোকমা মুখে দিল, এরপর আর খেতে চাইলো না। মিসেস সাবিনা বেগম অনেক জোর করার পরেও খাওয়াতে পারলো না। এদিকে মায়া এমনিতেই কম খায়, কিন্তু ওর মেডিসিনগুলো অনেক হাই পাওয়ারের, ঠিক মতো না খেলে হবেই না। মিসেস সাবিনা অসহায় গলায় বললেন, এমন করলে হবে আম্মু? এত অল্প খেলে তুমি আমার হাই পাওয়ারের মেডিসিন গুলো সহ্য করবে কিভাবে? তখন শরীরটা আরো খারাপ করবে। কিন্তু না, মায়া এখন আর কারোর কোনো কথা শুনতে রাজি নয়। ও আর খাবে না মানে খাবে না। এক জেদ ধরে মুখটা 2 হাত দিয়ে ধরে বসে রইল। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় চোখে তাকালো সামিরার দিকে। সামিরাও ওর মমের দিকে একইভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর গলার আওয়াজ, আর সেই আওয়াজে কেঁপে উঠল মায়া। কি হয়েছে মম? আরমান এতক্ষণ দরজার কাছে পর্দার আড়ালে থেকে ভেতরে পুরো দৃশ্যটাই দেখছিল। মায়াকে খেতে না দেখে ও নিজের হুইল চেয়ারের চাকা এক হাত দিয়ে ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলো। সামিরা অসহায় গলায় বলল, ভাইয়া দেখো না, ভাবিমণি কিছুতেই খেতে চাইছে না। সামিরার কথা শুনে মায়ার মাথায় প্রথমেই যেটা এলো, ভাইয়ার বউকে ভাবিমণি বলে, আর সামিরা এই গম্ভীর ভয়ঙ্কর মানুষটাকে ভাইয়া বলছে। তার মানে এটাই কি সেই ভাইয়া? ও এই লোকটার বউ? মায়ার ভীষণভাবে ইচ্ছে হলো মনে থাকা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে, কিন্তু এই ভয়ঙ্কর লোকটার সামনে ওর গলার আওয়াজই বের হয় না। কেন জানি দেখলেই প্রচণ্ড ভয় লাগে এই লোকটাকে। মায়া ইতিমধ্যেই নিজেকে সোফার এক কোণে গুটিয়ে নিয়েছে, যা আরমানের দৃষ্টি এড়ায়নি। শোনা গেল আরমানের গম্ভীর গলার আওয়াজ, তোমরা খাবারটা এখানে রেখে দিয়ে চলে যাও, আমি দেখছি। মায়া যেন এবার আঁতকে উঠল আরমানের কথাটা শুনে। ও ভাবলো আম্মু হাতেই খেয়ে নেবেন পুরো খাবারটা, কিন্তু ও মুখ দিয়ে আর একটা আওয়াজ বের করতে পারলো না। মিসেস সাবিনা বেগম, কিন্তু আব্বু। কোনো কিন্তু নয় মম, বললাম তো তোমরা যাও, আমি দেখছি। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। আব্বু, তুই তো জানিস ডক্টর কি বলেছে, মায়ের উপর বেশি প্রেসার দিস না, এমনিতে মেয়েটা তোকে দেখলে ভয় পায়। আরমান ছোট করে উত্তর দিল। মিসেস সাবিনা বেগম চলে যেতে নিলেই
নিজের শাড়ির আঁচলে টান অনুভব করলো। পেছনে ফিরে দেখলেন মায়া তার শাড়ির আঁচলের এক অংশ দুই হাতে মুঠো করে ধরে আছে। সাবিনা বেগম মায়াকে উদ্দেশ্য করে বললেন, আগেই আমি খেয়ে নিতে বললাম, শুনলেন আমার কথা, এখন আটকাচ্ছ কেন আমার? আঁচল ছাড়ো, যেতে যাও। কেন জানি মায়ের প্রচণ্ড অভিমান হলো মিসেস সাবিনা বেগমের ওপর। চোখ ছলছল করে উঠল ওর। অভিমান আঁচল ছেড়ে দিল। সবার দৃষ্টি এড়ালো না মায়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ার দৃশ্যটা। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছো কেন আম্মু? আরমানকে ভয় পাচ্ছ? ওকে আমি বলে দিয়েছি তোমায় একটুও বকবে না, যেহেতু ভয় পাওয়ার কোনো কারণই নেই। মায়া একটাও কথা বলল না, শুধু চুপচাপ চোখের পানি ফেলতে লাগলো। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের চোখের পানি মুছে দিয়ে রুম দিয়ে বেরিয়ে গেলেন। পিছু পিছু সামিরাও গেল। ওনারও যে কিছু করার নেই। এইভাবে আর কতদিন চলবে? ওনার ছেলেটাও যে কষ্ট পাচ্ছে মায়ের এমন অবহেলায়। মায়াকেও তো এবার ধীরে ধীরে আরমানের সাথে সহজ হয়ে উঠতে হবে। নতুন স্মৃতি তৈরি করতে হবে আরমানের সাথে। তবে এই স্মৃতি ভালো হবে, মিষ্টি মধুর। এগুলো ভেবেই উনি মায়ের এমন করুণভাবে তাকানোকেও ইগনোর করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি খুব ভালোভাবে বুঝে গেছেন এই মায়াই হচ্ছে ওনার ছেলের ভালো থাকার কারণ। তাই আস্তে আস্তে যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আয়ানের রুমে আয়ান ওর রুমের ব্যালকনিতে বসে আছে, সামনে ল্যাপটপ চালু রাখা, হয়তো কোনো কাজ করছিল। হাতে থাকা সিগারেটটা একটু একটু করে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে কোথাও। হঠাৎ একটা মেয়েলি আওয়াজ ধ্যান ভাঙলো আয়ানের। সিগারেটের নেশা কবে থেকে ধরলে আয়ান? আয়ান তাকালো সেই আওয়াজ অনুসরণ করে, দেখলো মাইশা দাঁড়িয়ে আছে ঠিক ওর পাশেই। আয়ান তাকালো একবার সিগারেটের দিকে, পুড়ে যাওয়া অংশের ছাইটুকু অ্যাশট্রেতে ফেলে দিল। তারপর চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে সিগারেটটা মুখে নিয়ে একটা লম্বা টান দিল। ধোঁয়াগুলো ছেড়ে দিল ঠিক মাইশার মুখ বরাবর। সেই ধোঁয়া উড়ে গিয়ে মাইশার মুখে লাগতে কেসে উঠল ও। আয়ান গম্ভীর গলায় বলল, সেটা তোমরা না জানলেও চলবে, কিন্তু কারোর রুমে প্রবেশ করলে আগে নক করতে হয়, জানো না বুঝি? জানি, তবে এই নিয়মটা অন্য কারোর রুমে প্রবেশ করতে প্রযোজ্য। আমার জানা মতে একজন ওয়াইফকে তার হাজবেন্ডের রুমে প্রবেশ করতে কোনো অনুমতির দরকার পড়ে না। আয়ান হাসলো তাচ্ছিল্যের হাসি। বাহ, হাজব্যান্ড ওয়াইফ, ইমপ্রেসিভ। জানতাম খুব তাড়াতাড়ি তোমার খেলা ঘুরে যাবে, তবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি।